আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন অধ্যাপক আহসানুল আলম পারভেজ, অর্থনীতি বিশ্লেষক ও চেয়ারম্যান এনবিইআর। আপনাদের দুজনকেই আমন্ত্রণ। যেহেতু আপা আমরা সবাই, এবং স্যার আপনিও আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমরা একটা এই মুহূর্তে একটা অর্থনীতির বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে যাচ্ছি এবং চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছি। তো স্যার, আমি আপনার কাছে জানতে চাইব যে নতুন অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ এই অর্থনীতি, কিন্তু 2021 সালে এসে মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে যায়, দেখা দেয় অর্থনৈতিক বৈষম্য, এবং এই অর্থনৈতিক সুফল সবাই আসলে সমানভাবে পায়নি। এই অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনার জন্য এই মুহূর্তে আমাদের কি করণীয়? আপনার মাধ্যমে আপনাদের কোটি দর্শককে সালাম শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আমার সহ আলোচিকাকে সম্মান জানাচ্ছি। আপনার কথার মধ্যে সামান্য ভুল বা বলবো যে শব্দের ব্যবহারে একটু গড়বড় বলতে চাই। মানে সেটা হচ্ছে, এই যে আপনি একটা বললেন যে আমাদের যে একটা নতুন সরকার, তারপর আপনি আরেকটা শব্দ ইউজ করেছেন অর্থনৈতিক চ্যালেঞ্জ। তো আমি এই নতুন সরকার শব্দটা ব্যবহার করার আগে আমি বলতে চাই, আমার হাজার হাজার সন্তানদের তাজা বুকের রক্ত, তাদের পিতামাতার আত্মত্যাগ, দেশপ্রেমিক সেনাবাহিনী সৈনিক অফিসারদের কোর্ট মার্শালের ঝুঁকি নেওয়ার বিনিময়ে যে নতুন সরকার গঠিত হয়েছে, তাদের 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 জন্য অর্থনৈতিক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আপনি সঞ্চালিকা হিসেবে সঠিক প্রশ্ন করেছেন, কিন্তু এই যে সরকার আসলো, তাদের কাছে জনপ্রত্যাশা অনেক বেশি। বৈষম্য বিরোধী কাজ তাদের করতে হবে, আর অর্থনৈতিক যে আপনি বললেন চ্যালেঞ্জ, এটাও তাদেরকে মোকাবেলা করতে হবে। কিন্তু আপনার সঙ্গে আমি যে কথাটা বলছি, তাই অর্থনৈতিক চ্যালেঞ্জটা মূলত সরকারের, এই নতুন সরকারের কাঁধে বর্তায়। কিন্তু আপনাকে আমি বিনিময়ে দেশের এই সরকারের জন্য এই মুহূর্তে আপনি বলেছেন অর্থনৈতিক সংকট, বলতে তো হবে, একটা তো আপনাকে শিরোনাম দিতে হবে। কিন্তু এই মুহূর্তে আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে, আমি একজন অর্থনৈতিক ছাত্র হিসাবে বলতে চাই, আমাদের অন্তত পক্ষে 1 ডজন সংকট আছে। প্রথম কথা হচ্ছে, আমাদের থানাগুলোতে পুলিশটা যোগ দেয়নি, ল অ্যান্ড অর্ডার। আজকে বগুড়ার দিকে সেনাবাহিনীর গাড়ি চালানো হয়েছে, ল অ্যান্ড অর্ডার। তারপরে কোন না কোন দলের ছোকরারা বনানী গুলশানের দোকানে গিয়ে আপনার 10 লাখ টাকা 5 লাখ টাকা এই সমস্ত চাঁদাবাজির স্লিপ দিচ্ছে। যেহেতু আমি কাজের কথা বলছি, এবং যেহেতু ওই লোকগুলোর ওই চিপ টপ নেতা অধ্যাপক পারভেজকে চিনে, আমি বলছি যে তারা যেন অনতিবিলম্বে এটা বন্ধ করে, এটাও একটা সংকট। তারপরে আমাদের যেটা সংকট, সেটা হচ্ছে যে এখনো আমাদের বিচার বিভাগ, এখনো আজকে ঢালাও ছাঁটাই, এখনো আমাদের বাংলাদেশ ব্যাংক, এখনো আমাদের প্রয়োজনীয় রাষ্ট্রীয় যে অর্গান, এগুলো সাজানোটাই আমাদের মেইন সংকট। অর্থনীতি এখন একটু নিচের দিকে নেমে গেছে। কোন সাহস অধ্যাপক পারভেজ এই কথা বলে? কারণ সিন্ডিকেশনের কারণে অনেকগুলো নিত্য পণ্যের দামে আগুন জ্বলছিল। আমাদের ছেলে মেয়েরা এক ধরনের বোকার মতন এটাকে আমরা বলি যে মাইলের উপরে ওষুধ নাই, সেভাবে তারা কিছুটা জিনিসপত্রের দাম কমিয়ে রেখেছে, ট্রাফিক দেখছে। কিন্তু এইভাবে লং টার্ম করা যাবে না। এবং অর্থনৈতিক সংকটের ব্যাপারে যদি আমি আসি, আমি আপনাকে বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশের জন্য হি ইজ এ কোহিনূর, এবং পুরো বিশ্বের জন্য সে একজন তারা। আমি আপনাদের অনুষ্ঠানে আগে অনেকবার বলেছি, এখনো আবারও বলছি যে এই আন্তর্জাতিক শক্তিগুলোর সাথে আমাদের যে মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়েছিল, ডক্টর ইউনূসের উপরে সরকারের দায়িত্ব বর্তানোর কারণে আমাদের আন্তর্জাতিক সাহায্য, IMF, ওয়ার্ল্ড ব্যাংক ইত্যাদি থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বিশেষ করে, আমাদের টাকার অভাব হবে না। তার মানে আমি আশঙ্কা করছি না যে
আর 2 মাস 1.5 মাস 2 মাস পরে আপনার আমাদের অর্থনৈতিক সংকট থাকবে। কোন অর্থনৈতিক সংকট থাকবে? আমি এটা মনে করিয়ে দিতে চাই, আমাদের এখানে যে এই বৈষম্য, আমাদের এখানে আপনার 8,500 9,000 টাকায় দারোয়ান গার্মেন্টস এর মেয়েরা 15,000 টাকা বেতনে চাকরি করে। আমাদের এখানে আমরা ওয়েস্টিনে রেডিসনে গিয়ে 8,500 টাকার ইফতার খেয়েছি। আমাদের এখানে আমাদের গরিব ভাইরা দুবেলা খেতে পারে না, আমরা 21,000 টাকার পাউন্ডে গোল্ডেন জিলাপি খেয়েছি। এগুলো চুরমার করে দিতে হবে, এবং সেই চুরমারের কাজ চলছে। এটাকে আমি উৎসাহ দিই না, কিন্তু ভবিষ্যতে কোন গণতান্ত্রিক সরকার যেন আর এরকম দুঃসাহস না করে। এখন আমার নেক্সট কথা হচ্ছে, জি স্যার, আমি আপনার কাছে ফিরবো। আমি যে প্রশ্নটি করেছি সেটার উত্তর পেয়েছি, আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু অধ্যাপক ডক্টর ফেরদি, আপনাদেরকে কেউ কিছু বলবে না, আপনারা দেশটাকে রক্ষা করুন, সবাই মিলে আসুন, আমরা আমাদের দেশটাকে রক্ষা করি। তবে আপনার কথা বলে আমরা ইনশাল্লাহ অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবোই। জি বাবা, আমরা আরো আলোচনায় ফিরবো, তবে বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস। এ পর্যায়ে সময় হলো বিরতি নেবার, ফিরবো কিছুক্ষণ পর, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস, সাথে আছি সাবরিনা জি। আমরা আবারও আলোচনায় ফিরবো। আমাদের আজকের আলোচনার বিষয় আপনাদের আরেকবার জানিয়ে দিতে চাই, অর্থনীতির চ্যালেঞ্জ। অধ্যাপক আহসানুল আলম পারভেজ স্যার, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে এবার আমি একটু জানতে চাইছি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ আরও শীর্ষস্থানীয় কর্মকর্তারা পদত্যাগ করেছেন, এক্ষেত্রে স্থবির হয়ে পড়েছে কেন্দ্রীয় ব্যাংক সহ ব্যাংকিং সেবা কার্যক্রম। কি বলবেন এই বিষয়ে? প্রথম কথা হচ্ছে, আমি আমার সহ আলোচককে হৃদয় থেকে ধন্যবাদ দিতে চাই। আমার অনেক কথা উনি সুন্দর করে গুছিয়ে বলেছেন, আমাকে অত বেশি কথা বলতে হচ্ছে না। প্রথম কথা হচ্ছে যে, দ্বিতীয় কথা হচ্ছে আমার আপা আমাকে বোধহয় একটু ভুল বুঝেছে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং OIC বলেন বা যেটা এশিয়ান এডিবি বলেন, বাংলাদেশকে আমরা আর ঋণগ্রস্ত দেশ করতে চাই না। আমরা অলরেডি 100 বিলিয়ন ডলার ঋণের অর্থনীতিতে ক্লাবের মেম্বার হয়েছি। আমি শুধু যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে, আপা হয়তো জানে না যে আমি নির্দলীয় হওয়ার কারণে বিএনপির সময় আমাকে সাধারণ বীমার পরিচালক করা হয়েছিল। আওয়ামী লীগের সময় আমাকে রূপালী ব্যাংকের পরিচালক করা হয়েছিল, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে কোনোদিন ইলেকশন করিনি। 3 নম্বর, আমাকে যখন ইসলামী ব্যাংকের ইসি চেয়ারম্যান করা হলো, এই 17 মাস পরে আমি বুঝতে পারলাম ব্যাংকটা লুট হচ্ছে। তাই আমি মিডিয়াতে প্রেস কনফারেন্স করে বিবিসির সাথে, আল জাজিরার সাথে কথা বলে বলেছি যে আমি পদত্যাগ করছি ইসলামী ব্যাংকের ইসি চেয়ারম্যানের পর থেকে। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি পদত্যাগ করছেন কেন? আমি বললাম যে এই দেশের বৃহত্তম ব্যাংক ইসলামী ব্যাংকের পরিণতি বেসিক ব্যাংকের মতো হবে, সেই জন্য আমি পদত্যাগ করেছি। এখন ওই আপাকে আমি এটাই বলতে চাচ্ছি যে আমার অভিজ্ঞতার কারণে সব ব্যাংকে টাকা নাই, এবং আমার মায়ের হাসপাতাল বিল দেওয়ার জন্য এবার কি আরে আমি চেক দিয়ে ব্যাংকে পাঠালাম। আমি ওই ব্যাংকের নাম নিই, কারণ আমার স্যার ইনুসারের এটা জানতে হবে। সেটা হচ্ছে যে জনতা অগ্রণী ব্যাংক, তারা 50,000 টাকা দিচ্ছিল। তাই এই সরকারের অর্থনৈতিক সংকট গুলোর মধ্যে আমি যেটা বলতে চাই, প্রথম কথা হচ্ছে আমার হতদরিদ্র মানুষের জন্য 2 বেলা খাওয়ার ব্যবস্থা করতে হবে, 1 নম্বর কথা। কারণ তাদের খেতে কষ্ট হচ্ছিল, যারা 8-10,000 টাকা বেতন পায়। তারপরে হচ্ছে যার টাকা ব্যাংকে যা আছে, সো এখন ব্যাংক শুধু কুচিয়ে কাটিয়ে নিয়ে গেছে। আমার তো 3টা ব্যাংকের অভিযোগ। তো এখন এই অতি দ্রুত বাংলাদেশ ব্যাংকের এই ব্যবস্থা নিতে হবে যে মানুষ যেন ব্যাংকে গিয়ে, কোনো ব্যাংক 10-12 হাজার টাকা রেখে দিচ্ছে, তো মানুষ যেন ব্যাংকে গিয়ে হতাশ হলে ইউনূস স্যারের সরকারের উপরে হতাশ হবে। তো আমরা আমাদের কোনো পদ পদবীর দরকার নাই, কারণ আমি এখনো পদে আছি। এবং কিন্তু আমরা কোনোদিন এরকম একটা জিনিস যে হবে, যে এটাকে আমি বলছি সামাজিক ঝড়,
সামাজিক অমানবিক নিষ্ঠুর বৈষম্যের বিরুদ্ধে। সো এই ঝড়টাকে আমাদের কন্টেইন করতে হবে। এটাকে এক রাতে, ওই আপা ঠিকই বলেছে, সপ্তাহখানিক লাগতে পারে এটা নর্মাল হতে। কিন্তু আমি অতি দ্রুত বলতে চাচ্ছি, আমরা কিন্তু ইউনূস স্যারের কামলা, এবং আমি কিন্তু স্যারের আত্মীয় এবং চিরগণের। তো সব আমাদের পদের দরকার নেই, আমরা সরকারকে গাইড করতেছি। আপা একটা মারাত্মক অ্যাডভাইস দিয়েছেন, কিন্তু ওই জিনিসটা সাবধানতার সাথে করতে হবে। আপা বলছিল 1000 টাকার নোট, 500 টাকার নোট ব্যান করা। এটা আমি সরকারকে পরামর্শ দেব যে আপনার টাকাগুলো, যেগুলো টাকা কোর্টের বাইরে আছে, ওগুলো ব্যাংক থেকে ইন্ডিয়ার মতো করতে হবে। বাট 1 লাখ 2 লাখ টাকা সাথে সাথে বদলিয়ে দেওয়া, মানে বাংলাদেশ ব্যাংক টাকা পাঠাবে ব্যাংকে এবং 1-2 লাখ টাকা সাথে সাথে বদলিয়ে দেওয়া। 5 লাখ টাকা বলবে যে আপনি কালকে আসেন বা পরশু আসেন, এবং 10 লাখ 15 লাখ 20 লাখ পর্যন্ত এটা 1 সপ্তাহের মধ্যে ছেড়ে দিতে পারে। কিন্তু যাদের চুরির টাকার অ্যামাউন্ট 500 কোটি, একজন ব্যাংকের এডিশনাল এমডি বা ডিএমডি, নাম নেব না, সে 300 কোটি টাকার একটা চেক পাঠিয়েছিল ইসলামী ব্যাংকে, ওটা ইসলামী ব্যাংক বাউন্স করেছে। এরকম 250 কোটি টাকার চেক গেছে আরেক ব্যাংকে, ব্যাংক বাউন্স করেছে। আমার আপা ওইটাই বলতে চেষ্টা করতেছিল যে এই বস্তায় বস্তায় টাকা যারা বাসায় রেখেছে, বোল্ড ব্যাংকিং করেছে 1000 টাকার নোটে, ওরা তো টাকা গুনতে পারে না। ওরা আমাকে বলেছে, আমি এখন বলবো না, ওরা আমাকে বলেছে, পারুল ভাই আপনি জানেন না 1000 টাকার নোট এক বস্তা করলে চাউলের কত টাকা হয়? ওইটা তো আমরা কি টাকা গণে নিতে সময় পাই নাকি? তো ওনার ওই কথাটাকে, কিন্তু ওটাকে অতি করা কিছু করা যাবে না। 1-2 লাখ টাকা সঙ্গে সঙ্গে ব্যাংকে গিয়ে বদলায় নিয়ে আসবে, বা 5 লাখ টাকা বা এভাবে। এটা একটি আমরা পরামর্শ দেব, আমরা ভাববো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যেটা এই সরকার, আপনি আলটিমেটলি আমার কাছ থেকে তো এইসব কথা চাইতে বেশি কথা যেটা জানতে চান, সেটা তো আমি বুঝি, আপনাদের সঙ্গে অনেকদিন ধরে সংসার করছি। ইউনূস সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই আমার আপা ওনার যে পরিচয় দিলেন এফবিসিসি এই সেই, আমাদের তো গার্মেন্টস সেক্টরকে পঙ্গু করে দিচ্ছে। আমরা তো রেমিটেন্সের কথা, আশাবাদের কথা বললাম, আমাদের দেশের ভিতরের আভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থাকে নষ্ট করে ফেলা হয়েছে। ওইটার র মেটেরিয়াল আনার টাকা আমাদের নেই। এইটা আমাদের একটা সংকট। আই রিপিট, আমাদের ইউনূস সরকারের অর্থনৈতিক সংকট হচ্ছে আভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থাকে সচল করার জন্য সেইভাবে পণ্য র মেটেরিয়ালস আমদানি করার ব্যবস্থা গ্রহণ করা, দেশের এক সাপ্লাই চেইন ঠিক করা, গার্মেন্টস যেগুলো বিপর্যস্ত হয়েছে তাদেরকে যেভাবে সম্ভব সেভাবে আবার উৎপাদনে নিয়ে এসে এক্সপোর্ট বাড়ানো, এবং বিলাস দ্রব্যর একটা লিস্ট করে যে এই বিলাস দ্রব্য আপাতত 1 বছর দেশে আনা যাবে না। জি স্যার, আমরা বুঝতে পেরেছি। আমি প্রায় সংকটের কথাই বলে দিচ্ছি। জি জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবার আপনার কাছে ফিরবো, একটু আপার কাছে যেতে চাই। আপা, মূল্যস্ফীতি এখন একটি বড় চ্যালেঞ্জ। ফেসবুকে আপনার ইতিমধ্যে সরকার নির্ধারিত যে আপনার বাজার মূল্য তালিকা ছড়িয়ে পড়েছে, সেটি সঠিক নয় বলছে জাতীয় ভোক্তা অধিদপ্তর। এই দিকে মূল্য তালিকা নিয়ে শিক্ষার্থীরা বাজার দরে মনিটরিং করতে নেমেছে। এই বিষয়টি কিভাবে দেখছেন এটি জানবো, তবে বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে আসেন। এশিয়ান বিজনেসের আয়োজন আছে এ পর্যন্ত। আগামী শনিবার একই সময় একই অনুষ্ঠানে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।